আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটি প্যাসেজ দেয়া আছে এবং বলা আছে রিড দ্য কনসেপ্ট বিলো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ এই প্যাসেজটি শেষে আমাদেরকে কিছু প্রশ্ন দেয়া থাকবে যেগুলোকে আমাদের উত্তর করতে হবে। তাহলে প্রথমে আমরা প্যাসেজটি খুব ভালো করে পড়ব যাতে আমরা পরবর্তী প্রশ্নগুলোর সঠিক উত্তর তুলে নিয়ে আসতে পারি প্যাসেজ থেকে। চলো আমরা প্যাসেজটি পড়ি এবং সেখান থেকে কিভাবে আমরা উত্তরগুলো বের করব সেই টেকনিকগুলো জানার চেষ্টা করি। এখানে দেয়া আছে, আমি পড়ছি তোমাদের সুবিধার্থে। Philosophy of education is a label applied to the study of purpose, process, nature and ideals of education. It can be considered a branch of both philosophy and education. অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে ফিলোসফি অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার যে দর্শন সেটা নিয়ে কথা বলা হচ্ছে। সেটি কি? সেটি হচ্ছে পড়াশোনার উদ্দেশ্য, গতিবিধি, পরিবর্তন এবং মূল্যবোধগুলোর নিয়ে আলোচনা। এটা ফিলোসফি এবং এডুকেশন দুটোরই ব্রাঞ্চ হিসাবে কাজ করতে পারে, both philosophy and education. Education can be defined as the teaching and learning of specific skill and imparting of knowledge, judgment and wisdom, and something broader than social institution of education we often speak of. আমরা এডুকেশনকে দেখব বিশিষ্ট নির্দিষ্ট কোনো বিষয়ের শিক্ষা এবং জাজমেন্ট, উইজডম এই জিনিসগুলোকে শেখানো এবং সোশ্যাল যে ইনস্টিটিউশন আছে এডুকেশনের তার চেয়ে আরও বড় কিছু চিন্তা করা, এটি হচ্ছে ফিলোসফি অফ এডুকেশন। অর্থাৎ আমরা সমাজে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থাটি আছে তার বাইরে আর একটু উন্নত চিন্তা করে শিক্ষাকে কিভাবে শিক্ষার উন্নয়ন কিভাবে করা যায় সেটি হচ্ছে ফিলোসফি অফ এডুকেশনের ধারণা। এরপর বলা আছে many educationalists considered it a weak and woolly field. অর্থাৎ ফিলোসফিকে অনেক শিক্ষাবিদই কিছুটা দুর্বল ক্ষেত্র হিসাবে বলে থাকেন, too far removed from the practical applications of the real world to be useful. কেননা ফিলোসফি সাধারণত প্র্যাকটিক্যাল যেই অ্যাপ্লিকেশনগুলো হয় রিয়াল ওয়ার্ল্ডে সেগুলো থেকে কিছুটা দূরে থাকে, অর্থাৎ থিওরিটিক্যাল কথাগুলো ফিলোসফিতে বেশি হয় রাদার দ্যান প্র্যাকটিক্যাল। এই জন্য অনেকে এটিকে একটি দুর্বল ক্ষেত্র বলে মনে করে থাকেন। বাট ফিলোসফার্স ডেটিং ব্যাক টু প্লেটো অ্যান্ড দ্য এনশিয়েন্ট গ্রিকস হ্যাভ গিভেন দ্য এরিয়া মাচ থট অ্যান্ড এমফেসিস। কিন্তু যারা গ্রিকের এনশিয়েন্ট যারা ফিলোসফার ছিলেন বা প্লেটোদের সময় যারা ছিলেন তারা এই জায়গাটাতে প্রচুর গুরুত্ব আরোপ করেছেন। And there is little doubt that their work has helped shape the practice of education over millennia. এবং এটা অনস্বীকার্য, তারা বলছেন যে তারা যেই সাহায্যটুকু করেছেন, যেই অবদানটুকু তারা তাদের কাজের মাধ্যমে রেখেছেন সেটাই এই হাজার বছরে শিক্ষার যে পরিবর্তন, গুণগত পরিবর্তন এবং কাঠামোগত পরিবর্তন, সেই জিনিসটা পরিবর্তনে বড় একটি সহায়ক ভূমিকা পালন করেছে তাদের কাজ। পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্লেটো ইজ দ্য আর্লিয়েস্ট ইম্পর্টেন্ট এডুকেশনাল থিঙ্কার। প্লেটো ছিলেন প্রথম ইম্পর্টেন্ট এডুকেশনাল থিঙ্কার অর্থাৎ শিক্ষা নিয়ে চিন্তাবিদ। অ্যান্ড এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ইন দ্য রিপাবলিক। রিপাবলিক হচ্ছে, আমরা জানি রিপাবলিকের পরিচয় হচ্ছে হিজ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অন ফিলোসফি অ্যান্ড পলিটিক্যাল থিওরি। প্লেটোর সবচেয়ে বিখ্যাত যে কর্ম উদাহরণ সেটি হচ্ছে রিপাবলিক, যেটি লেখা হয়েছিল 360 BC-তে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 360 বছর আগে। এটাতে হি অ্যাডভোকেট সাম রাদার এক্সট্রিম মেথড, তিনি আরও কিছু জটিল বা এক্সট্রিম কিছু মেথড নিয়ে বলেছেন কিভাবে শিক্ষার গুণগত মান উন্নয়ন করা যায়। রিমুভিং চিলড্রেন ফ্রম দেয়ার মাদার্স কেয়ার অ্যান্ড রেজিং দ্যাম অ্যাজ ওয়ার্ড অফ দ্য স্টেট। তিনি বলেছেন যে শিশুদেরকে তাদের মায়ের কাছ থেকে সরিয়ে নিয়ে তাদেরকে ওয়ার্ড অফ দ্য স্টেট হিসাবে গড়ে তোলার কথা তিনি বলেছেন। এবং অ্যান্ড ডিফারেন্সিয়েটিং চিলড্রেন সুইটেবল টু দ্য ভেরিয়াস কাস্টস, এবং তিনি সমাজের শ্রেণীবিন্যাস থেকে কিভাবে কোন শিশুদেরকে সিলেক্ট করা হবে সেই ব্যাপারটি বলেছেন। দ্য হায়েস্ট, তিনি লিখেছেন তার বইয়ে, দ্য হায়েস্ট রিসিভিং দ্য মোস্ট এডুকেশন, অর্থাৎ সমাজের উঁচু স্তরে যারা আছে তারাই সর্বোচ্চ শিক্ষাটা পাবে। So that they could act as guardians of the city and care for the less able, যাতে করে তারা শহরের অর্থাৎ সিটি কনসেপ্ট যখন ছিল বা এখন যেটিকে আমরা স্টেট বলে থাকি সেই স্টেটের গার্ডিয়ান হিসেবে তারা কাজ করতে পারে এবং যারা লেস এবল, যারা কম বোঝে, কম জানে, কম শিক্ষিত, তাদের কেয়ারটা তারা করতে পারে।
He believed that education should be holistic, including facts, skills, physical discipline, music and art. তিনি শিক্ষার গুণগত মানের মধ্যে কি কি অন্তর্ভুক্ত থাকবে, ইনক্লুডিং ফিজিক্যাল ডিসিপ্লিন, মিউজিক অ্যান্ড আর্ট, এগুলোকে নিয়ে তিনি কথা বলেছেন। Plato believed that talent and intelligence is not distributed genetically and thus is be found in children born to all classes. তিনি এটাও বলেছেন পাশাপাশি যে যেহেতু ট্যালেন্ট এবং ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা যেহেতু জেনেটিক্যালি আসে না, তাই এটা যে কোনো কাস্টের শিশুদের মধ্যে থেকেই পাওয়া যাবে। Although he proposed the system of selective public education, কিন্তু তিনি সিলেক্টিভ পাবলিক এডুকেশনের সমর্থন করেছেন। For an educated minority of the population does not really follow a democratic model. অর্থাৎ তিনি বলার চেষ্টা করেছেন যে সিলেক্টিভ পাবলিক এডুকেশন থাকবে যাতে করে পপুলেশনের মধ্যে থেকে একটা ডেমোক্রেটিক মডেল দাঁড় করানো যেতে পারে। পরবর্তী প্যারাতে এসে আমরা দেখছি বলা আছে Aristotle considered human nature, habit and reason to be equally important forces to be cultivated in education, the ultimate aim of which should be to produce good and virtuous citizens. অ্যারিস্টটলের কথা আমরা বলছি, এতক্ষণ আমরা প্লেটোকে নিয়ে তার চিন্তা নিয়ে কথা বলা হয়েছে। এখন অ্যারিস্টটল শিক্ষাকে মূলত যাতে মানুষকে ভার্চুয়াস সিটিজেন হিসাবে গড়ে তোলা যায় সেই বিষয়ে তিনি ইম্পর্টেন্স প্রদান করেছেন, যাতে শিক্ষাকে মানুষ গড়ে তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায় সেই বিষয়টি তিনি গুরুত্ব আরোপ করেছেন। He proposed that teachers lead their students systematically and that repetition be used as a key tool to develop good habit, unlike Socrates' emphasis on questioning his listener to bring out their own ideas. Aristotle বলেছেন যে স্টুডেন্টদেরকে টিচাররা সিস্টেমেটিক্যালি লিড করবে এবং সক্রেটিস অন্যদিকে তিনি বলেছেন যে লিসেনারদেরকে বেশি বেশি প্রশ্ন করে তাদের নিজস্ব মতামতটা, অর্থাৎ স্টুডেন্টদেরকেই প্রশ্ন করে তাদের ভেতর থেকে তাদের ইমাজিনেশনকে বের করে নিয়ে আসার কথা সক্রেটিস বলেছেন। He emphasized the balancing of theoretical and practical aspects of subject taught, among which the explicitly mentioned reading, writing, mathematics, music, physical education, literature, history, and a wide range of science as well as play, which is also considered important. তিনি থিওরিটিক্যালের পাশাপাশি নলেজকে প্র্যাকটিক্যালিও ব্যবহার করার কথা বলেছেন এবং সেখানে তিনি মেনশন করেছেন যে পড়াশোনা, লেখা, ম্যাথস, মিউজিক এর পাশাপাশি ফিজিক্যাল এডুকেশন, লিটারেচার, হিস্ট্রি এগুলোর উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন এবং সায়েন্স এবং প্লে অর্থাৎ নাটকের উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ডিউরিং দ্য মিডিয়েভাল পিরিয়ড অর্থাৎ মধ্যযুগে এসে দ্য আইডিয়া অফ প্যারানিয়ালিজম ওয়াজ ফার্স্ট formulated by Saint Thomas Aquinas in his work De Magistro নামে একটি বইয়ে সেন্ট থমাস অ্যাকুইনাস মধ্যযুগে এসে একটি আইডিয়া দেন যেটি হচ্ছে প্যারানিয়ালিজম। প্যারানিয়ালিজম কি আমরা দেখব, বলা আছে যে প্যারানিয়ালিজম হোল্ডস দ্যাট ওয়ান শুড টিচ ওয়ান টেকিং রিশর্টেড প্যারানিয়ালিজম। তিনি বলেছেন প্যারানিয়ালিজম কি, এখানে আমরা দেখতে পাচ্ছি বলা আছে প্যারানিয়ালিজম হোল্ডস that one should teach those things deemed to be of everlasting importance to all people everywhere, namely principles and reasoning, not just facts which are apt to change over the time, and that one should teach first about people, not machines or techniques. অর্থাৎ প্যারানিয়ালিজম বলতে আমরা সাধারণত বুঝি এমন জিনিসগুলো মানুষকে শিক্ষা দেয় যেগুলো সব সময় একটা এভারলাস্টিং ইম্পর্টেন্স এগুলোর থেকে যায়। সেখানে মূলত ফ্যাক্টসকে ধর্তব্য কম করা হয়েছে, কেননা ফ্যাক্টসগুলো ওভার দ্য টাইমে চেঞ্জ হয়। আজকে যেই জিনিসটা ফ্যাক্টস পরবর্তী কোনো একটা সময় সেই জিনিসটা ফ্যাক্ট নাও থাকতে পারে, অথবা অতীতে কোনো একটা সময় সেই ফ্যাক্ট একই ধরনের গুরুত্ব বহন নাও করেছিল, এরকম হতে পারে। তাই প্যারানিয়ালিজমের মূল কথা হচ্ছে ওয়ান শুড টিচ ফার্স্ট অ্যাবাউট পিপল, নট মেশিনস অর টেকনিক্স। অর্থাৎ মানুষকে প্রথমে মানুষের ব্যাপারে শেখাতে হবে, মানুষের গুণাবলীগুলো আগে শেখাতে হবে, তারপর মেশিন এবং টেকনিক নিয়ে আলোচনার কথা বলা হয়েছে।
মূলত যেটি দাঁড়াচ্ছে এখানে বলা আছে ইট ওয়াজ অরিজিনালি রিলিজিয়াস ইন নেচার, অর্থাৎ এটি তার স্বভাবগত দিক থেকে এই প্যারানালিজম হচ্ছে একটি ধর্মীয় তাত্ত্বিক ব্যাপার, অ্যান্ড ইট ওয়াজ অনলি মাচ লেটার দ্যাট আ থিওরি অফ সেকুলার প্যারানালিজম ডেভেলপড। পরবর্তীতে আমরা দেখতে পাবো এই প্যারানালিজমের সাইড থেকেই সেকুলার প্যারানালিজম অর্থাৎ ধর্মনিরপেক্ষ প্যারানালিজম ডেভেলপ করেছিল। এবার আমরা দেখতে পাচ্ছি বলা আছে ডিউরিং দ্য রেনেসাস, অর্থাৎ মধ্যযুগ পেরিয়ে যখন রেনেসা আসলো, রেনেসার শুরুতে দ্য ফ্রেঞ্চ স্কেপটিক মিশেল দি মন্টেগ 1533 to 1592 অর্থাৎ 1533 থেকে 1592 পর্যন্ত তিনি বেঁচে, তার লিটারালি ওয়ার্কের সময় ছিল, ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ক্রিটিক্যালি লুক অন এডুকেশন। তিনি প্রথম ফ্রেঞ্চ ছিলেন যিনি এডুকেশনের উপর গবেষণা করেছেন খুব ক্রিটিক্যালি। ইউজুয়ালি ফর হিজ টাইম, তার সময়ের জন্য মন্টেগ ওয়াজ উইলিং টু কোয়েশ্চেন দ্য কনভেনশনাল উইজডম অফ দ্য পিরিয়ড, calling into the question of whole edifice of educational system and the implicit assumption, অর্থাৎ তিনি কনভেনশনাল যে শিক্ষা ব্যবস্থা সেটাকে প্রশ্নের সম্মুখীন করেছেন। তিনি পুরো সিস্টেমটা নিয়ে যে এডুকেশনাল যে সিস্টেম সেটিকে প্রশ্নের সম্মুখীন করেছেন, এবং তিনি আরও প্রশ্ন করেছেন দ্য ইমপ্লিসিট অ্যাজাম্পশন, যেটা আমরা খুব সহজেই ধরে নেই যে the university educated philosopher were necessarily wiser than uneducated farm workers. For example, যে ফার্ম ওয়ার্কার্স যারা অশিক্ষিত চাষি তারা ইউনিভার্সিটি যারা ফিলোসফার তাদের চেয়ে কম শিক্ষিত হবে বা তারা কম জানবে, এই যে ধ্যান ধারণাটা আমাদের, কেন একজন কৃষক একজন এডুকেটেড ফিলোসফারের চেয়ে বেশি জানবে না বা তার জীবনবোধটা তার চেয়ে ভালো হবে না, এই ধরনের বিলিফ যেটা আমাদের রয়ে গেছে, সেই বিষয়টিতেই কিন্তু রেনেসাসের সময় ফ্রেঞ্চের মিচেল মন্টেগ এই প্রশ্নগুলো করেছেন যে শিক্ষার মূল দিকটা হওয়া উচিত সবাইকে সমান দৃষ্টিতে দেখা এবং একমুখী বিশ্বাস না রাখা যে উনি এটা তিনি এটা, এই ধরনের প্রশ্নগুলো তিনি করেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার যে ফিলোসফি সেটা নিয়ে একটি বিশদ প্যাসেজ আলোচনা হয়েছে। আমরা এবারে কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব যেগুলো আমাদের এমসিকিউ হিসেবে দেয়া আছে। আমরা প্যাসেজ থেকে কিন্তু সেই উত্তরগুলো টেকনিক্যালি খুঁজে নেওয়ার চেষ্টা করব। আমরা একটু দেখি যে কি প্রশ্ন করা আছে। বলা আছে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাপ্রোচ অফ সক্রেটিস অ্যান্ড অ্যারিস্টটল। আমরা সক্রেটিস এবং অ্যারিস্টটলের কথা পড়েছিলাম প্যাসেজে, সেখানে তাদের অ্যাপ্রোচের ডিফারেন্সটা কী ছিল সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। 4টি অপশন দেওয়া আছে আমাদেরকে। এ নম্বরে বলা আছে Aristotle felt the need for repetition to develop good habits in students. Socrates felt that students need to be constantly questioned. B নম্বরে বলা আছে Aristotle felt the need for rote learning. Socrates emphasized on dialogic learning. C নম্বরে বলা আছে there was no difference. D নম্বরে বলা আছে Aristotle emphasized on importance of paying attention to human nature. Socrates emphasized upon science. আমি উত্তরগুলো তোমাদেরকে ভেবে নেওয়ার সুযোগ দিচ্ছি। আমি কিছুক্ষণ পর অবশ্যই উত্তরগুলো দিব। তোমরা নিজেরা তোমাদের প্যাসেজ থেকে যেই ধারণাটা তোমরা পেয়েছো সেখান থেকে একটা উত্তর সিলেক্ট করার চেষ্টা করবে। অতঃপর যখন আমি উত্তরগুলো মিলিয়ে দিব তোমাদেরটা ঠিক আছে কিনা সেটা বুঝে নেবে, আর যদি ঠিক না থাকে আমি অবশ্যই ব্যাখ্যা করে দিব কেন কোন উত্তরটি ঠিক সেটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে হোয়াই ডু এডুকেশনিস্ট কনসিডার ফিলোসফি আ উইক অ্যান্ড উইলি ফিল্ড। কেন বিভিন্ন শিক্ষাবিদ ফিলোসফিকে একটি উইক এবং উইলি ফিল্ড হিসেবে ব্যাখ্যা করে থাকেন। এই নাম্বারে বলা আছে ইট ইজ নট প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল। বি নাম্বারে বলা আছে ইটস থিওরিটিক্যাল কনসেপ্ট আর ইজিলি আন্ডারস্টুড। সি নাম্বারে বলা আছে ইট ইজ ইররিলেভেন্ট ফর এডুকেশন, এবং ডি নান অফ দ্য অ্যাবভ। তোমরা উত্তরগুলো নিজেরা সিলেক্ট করবে, আমি কিছুক্ষণ পর তোমাদেরকে সঠিক উত্তরগুলো প্রদান করব। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি বলা আছে What do you understand by the term perennialism in the context of the given comprehension passage? এই প্যাসেজে যে বলা আছে কথাটি perennialism, এই perennialism বলতে তুমি কি বুঝো? 4টি অপশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। এই নাম্বারে বলা আছে it refers to something which is quite unnecessary. It refers to something, B নাম্বারে বলা আছে which is of ceaseless importance. 3 নম্বরে বলা আছে আমরা দেখতে পাচ্ছি C তে it refers to something which is abstract and theoretical. D নম্বরে আমরা দেখতে পাচ্ছি it refers to something which existed in past and no longer exists now.
4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি were Plato's belief about education democratic? Were Plato's belief about education democratic? তিনি কি শিক্ষামূলক গণতান্ত্রিক চিন্তা করেছিলেন? এ নাম্বার আমরা দেখতে পাচ্ছি he believed that only the rich have the right to acquire education. তিনি বিশ্বাস করতেন যে শুধু ধনিক শ্রেণী তারাই শিক্ষা অর্জন করতে পারবে। বি নাম্বারে বলা আছে yes, অর্থাৎ যে স্টেটমেন্টটি উপরে দেয়া আছে সেটি সত্য। সি নাম্বারে বলা আছে he believed that only a select few are meant to attend school. ডি নাম্বারে বলা আছে he believed that all peoples are not talented, অর্থাৎ সবাই একই ধরনের ট্যালেন্টেড নয়, সেটা কি তিনি বিলিভ করতেন কিনা। তোমরা উত্তরটা নিজেরা সিলেক্ট করবে, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে অ্যান্সারটি দেওয়ার চেষ্টা করব। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি why did Aquinas propose a model of education which did not lay much emphasis on facts? এ নাম্বারে বলা আছে facts are not important. বি নাম্বারে facts do not lead to holistic education. সি নাম্বারে বলা আছে facts change with the changing times. ডি নাম্বারে facts are frozen in time. আমরা যে প্রশ্নগুলো করেছি এগুলো প্যাসেজ থেকে খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পেরেছি। আমার মনে হয় তোমরা সবাই এটা করতে পেরেছো। আমরা এবার মিলিয়ে নিব যে তোমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। 1 নম্বরে আমরা প্রশ্ন করেছিলাম what is the difference between the approaches of Socrates and Aristotle? সক্রেটিস এবং অ্যারিস্টটলের মতের মধ্যে পার্থক্যটা ছিল সক্রেটিস বিলিভ করতেন যে টিচাররাই স্টুডেন্টদেরকে তাদের হ্যাবিটগুলো গড়ে তুলবে এবং স্টুডেন্টরা সেই মোতাবেক চলতে থাকবে। আর সক্রেটিস বিলিভ করতেন যে স্টুডেন্টদেরকে অথবা লিসেনারদেরকে প্রশ্ন করে তাদের নিজেদের ইমাজিনেশন থেকে উত্তরগুলো বের করে নিয়ে আসা বা তাদের মতামত জানতে চেয়ে যদি সেখানে ভুল থাকে সেটা পরিবর্তন করে দেওয়া, যদি ভুল না থাকে তাহলে তাদেরকে এটাই বোঝানো যে তার চিন্তা ঠিক। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশনের মধ্যে শুধুমাত্র এ নাম্বারটি সেই ধরনের সাইন বহন করছে যে অ্যারিস্টটল ফেল্ট দ্য নিড অফ রিপিটিশন অফ ডেভেলপ গুড হ্যাবিটস ইন স্টুডেন্ট অ্যান্ড সক্রেটিস ফেল্ট দ্যাট স্টুডেন্ট নিড টু বি কনস্ট্যান্টলি কোশ্চেন, যে তাদেরকে বেশি করে প্রশ্ন করতে হবে। আমার মনে হয় তোমরা সবাই এই সঠিক উত্তরটি লিখতে পেরেছ। 2 নম্বরে আমরা প্রশ্ন করেছিলাম why do educationists consider philosophy a weak and woolly field? কেন এডুকেশনিস্টরা ফিলোসফিকে একটি দুর্বল এবং উইলি ফিল্ড বা ক্ষেত্র হিসাবে গ্রহণ করে থাকে? আমরা প্যাসেজে পড়েছিলাম যে ফিলোসফি বেশিরভাগ ক্ষেত্রেই থিওরিটিক্যাল হয় এবং প্র্যাকটিক্যাল লাইফে এসে এদের ব্যবহারটা আমরা খুব একটা পাই না বা খুব একটা সমাদৃত হয় না। তাহলে আমরা এই 4টি অপশনের মধ্যে শুধুমাত্র এ নাম্বারটি দেখতে পাচ্ছি যেখানে বলা আছে ইট ইজ নট প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল, এটাকে ব্যবহারিকভাবে অ্যাপ্লাই করা যায় না। আমার মনে হয় তোমরা খুব সহজেই এটি প্যাসেজ থেকে পড়ে ধরতে পেরেছিলে এবং সঠিক উত্তরটি সিলেক্ট করেছো। 3 নম্বরে আমাদের প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম প্যারেনিয়ালিজম? প্যাসেজের মধ্যে ব্যবহৃত প্যারেনিয়ালিজম শব্দটির মাধ্যমে তোমরা কি বুঝে থাকো? আমরা বলেছিলাম প্যারেনিয়ালিজম হচ্ছে এমন একটি বিষয় যেখানে মানুষকে আগে গুরুত্ব দেওয়া হবে, তারপর মেশিন নিয়ে কথা বলা হবে বা টেকনোলজি নিয়ে কথা বলা হবে। এটি একটি অনন্তকাল চলতে থাকে একটি প্রসেসের মধ্যে থাকবে, প্রতিনিয়ত তাকে এই জিনিসগুলো বোঝানো হবে এবং একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাকে রাখা হবে। তার মানে এটি বি নাম্বার আমরা যেটি দেখতে পাচ্ছি বলা আছে ইট রিফার্স টু সামথিং হুইচ ইজ সিজলেস ইম্পর্টেন্স, যেটার অনন্ত অশেষ গুরুত্ব থাকবে সেটাই সবসময় বোঝানো হবে। যেমন মানুষের ক্ষেত্রে মানুষকে আগে গুরুত্ব দেয়া, তার মানে বি নাম্বারটি হবে সঠিক অ্যান্সার। 4 নম্বরে আমরা পেয়েছিলাম ওয়ার প্ল্যাটোস বিলিফ অ্যাবাউট ডেমোক্রেটিক এডুকেশন ডেমোক্রেটিক, যে প্লেটোর যে বিলিফ ছিল এডুকেশন ডেমোক্রেটিকের উপরে, এটা কি সত্য বা অন্য কিছু? আমরা জানি প্লেটো বিলিভ করতেন যে এডুকেশন ডেমোক্রেটিক একটা স্টেট হবে যেখানে শিক্ষিতরাই রাষ্ট্রকে চালাবে। সেই ক্ষেত্রে আমরা দেখব যে ইয়েস অর্থাৎ হ্যাঁ, এই মন্তব্যটি সঠিক। 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি why did Aquinas propose a model of education which did not lay much emphasis on fact? কেন ফ্যাক্টের উপরে বেশি গুরুত্ব প্রদান করেনি অ্যাকুইনাস যে প্রপোজটা করেছিলেন মডেল এডুকেশনের? সেই ক্ষেত্রে আমরা দেখব যে তিনি বলেছিলেন যে ফ্যাক্ট সবসময় একই রকম থাকে না। অর্থাৎ আমি প্যাসেজটি পড়ার সময় তোমাদেরকে বলেছিলাম যে কোনো সময় ফ্যাক্ট আজকে যেটা ফ্যাক্ট হিসাবে আমরা ধরছি হয়তো পরবর্তীতে সেটি ফ্যাক্ট হিসাবে নাও থাকতে পারে, কিংবা আজকে আমরা যে ফ্যাক্ট মেনে নিচ্ছি সেটা হয়তো অতীতে কোনো একটা নির্দিষ্ট সময়ে সেটিকে মানা হতো না। তার মানে সময়ের ভেদে এই ফ্যাক্টগুলো পরিবর্তন হয়। তার মানে সি নাম্বারটি হচ্ছে সঠিক অ্যান্সার, ফ্যাক্টস চেঞ্জ উইথ দ্য চেঞ্জিং অফ টাইমস। তাহলে আমরা দেখব যে
প্যাসেজ থেকেই কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিয়ে প্যাসেজটি পড়ার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই যে অ্যান্সারগুলো কোয়েশ্চেনগুলো করা হবে আমরা সেই অ্যান্সারগুলো সহজেই দিতে পারবো। আমার মনে হয় যে তোমরা বাসায় এই প্যাসেজগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে আমরা যেগুলো দিয়েছি এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি খুব সহজেই তোমরা পরীক্ষায় ভালো মার্কস অবটেইন করতে পারবে।